ভোটের আগে মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চায় ইসলামী দলগুলো। জুন জুলাই আসতে পারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা। মত পার্থক্য ভুলে ঐক্য চান নেতারা। আমাদের টার্গেট হলো এককভাবে নির্বাচনে অংশগ্রহণ না করে ইসলামপন্থী আরও কিছু দল নিয়ে একটা ঐক্যবদ্ধ জোট। দেশ এবং মানবতার কল্যাণের জন্য পিআর পদ্ধতির বিকল্প এখন আমাদের নজরে আসছে না। ইসলামী দলগুলোর মধ্যে ছোটখাটো নানান বিষয়ে যে সমস্ত মতপার্থক্য অতীত সবসময় ছিল সেগুলোকে কমিয়ে এনে কমন ইস্যুতে আমরা এক জায়গায় ইলেকশনে সমঝোতা করতে পারি। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় জামায়াত। রাষ্ট্র সংস্কারের সুযোগ যাতে বেহাত না হয় সজাগ থাকার আহ্বান ঐকমত্য কমিশনের। দ্বিতীয় স্বাধীনতা বা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই যে পরিবর্তন এবার হয়েছে এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলেও বিএনপি নেতাকর্মীদের কেন নয় প্রশ্ন রিজভির। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষের ঢল। অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। ভক্ত সমর্থকদের অশ্রুসিক্ত শ্রদ্ধা। বৈশাখের প্রখর রোদে পড়ছে মাঠ ঘাট। তীব্র গরমে স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন। উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এবং এবার বর্ষায়ও জলাবদ্ধতা থেকে মুক্তি নেই চট্টগ্রামবাসীর। অরক্ষিত খাল নালা যেন মৃত্যুফাত। প্রাণহানি ঠেকাতে সুরক্ষা দেয়াল নির্মাণে তৎপর সিডিএ সিটি কর্পোরেশন। সংখ্যানুপাতিক ব্যবস্থায় নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার দাবিতে সরব ইসলামী দলগুলো। নির্বাচনকালীন জোট গঠন আর সংসদীয় আসনগুলোতে সম্মিলিত একক প্রার্থী দেওয়া নিয়েও তাদের মধ্যে আলোচনা চলছে। আগামী জুন কিংবা জুলাইতে এই ব্যাপারে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে নিজেদের ছোটখাটো মত পার্থক্য ভুলে এক মঞ্চে আসার চেষ্টায় নেতারা। শফিক মুন্সির প্রতিবেদন। দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রাধান্য পায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং দেশের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। নতুন বাংলাদেশে অনেকটাই প্রকাশ্যে ইসলামী দলগুলোর সমঝোতা। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তাদের জোট গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে 3 দাবিতে একমত হবার ভিত্তিতে। ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী সমঝোতার উদ্যোগ অনেকটাই চূড়ান্ত উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি হেফাজত নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের। নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের মাধ্যমে সক্ষমতা অর্জন, গণহত্যা এবং ফ্যাসিবাদের যে বিচার মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ের অগ্রগতি। আমাদের টার্গেট হলো এককভাবে নির্বাচনে অংশগ্রহণ না করে ইসলামপন্থী আরও কিছু দল নিয়ে একটা ঐক্যবদ্ধ জোট এবং একটা অ্যালায়েন্স। নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবিকে প্রাধান্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম সমালোচনা করেছেন জামায়াত আমিরের ইউরোপ সফর পরবর্তী অবস্থানের। ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারাও মতামত প্রকাশ করে, কিন্তু লন্ডনে আমির যাওয়ার পরে জামাতের সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠকের পরে এটা কিন্তু আবার বাংলাদেশে আসার পরে তাদের বক্তব্যটা আমরা একটা দ্বিমুখী আমরা লক্ষ্য করেছি। 92টার মতো দেশ, সেখানে কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন আছে। দেশ এবং মানবতার কল্যাণের জন্য পিআর পদ্ধতির বিকল্প এখন আমাদের নজরে আসছে না। তবে সব মতপার্থক্যের ইতি টেনে জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ থাকার কথা জানালেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। এছাড়া সৈয়দ রেজাউল করিমের শঙ্কার পেছনে গণমাধ্যমের অতিরঞ্জনকে দায়ী করেন তিনি। মিডিয়া নানান গণমাধ্যম ওই যে খাবারে যেমন একটু আচার দিয়ে মজা বানায়, ওনার কথাটা কেউ বলছে এটার সাথে ওনার মিলে গেল, এখান থেকে সুর পাল্টে গেল। কী সুর পাল্টে গেল? কিছুই পাল্টে নেই, সবটাই ঠিক আছে। আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ছোটোখাটো নানান বিষয়ে যে সমস্ত মতপার্থক্য অতীত সবসময় ছিল সেগুলোকে কমিয়ে এনে জাতীয় স্বার্থে কী করে কমন ইস্যুতে আমরা এক জায়গায় ইলেকশনে সমঝোতা করতে পারি
সেই চেষ্টাটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেকটা এগিয়ে গেছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানান শীর্ষ নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের যেই সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের সঙ্গে বৈঠকে জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নতুন বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন দেখতে চায় দেশের মানুষ। 24-এর অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় সেজন্য ঐক্য ধরে রাখার আহ্বান জামাতের। শনিবার সকালে নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হন জাতীয় ঐকমত্য কমিশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সদস্যরা। 10:30টায় শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাষ্ট্র সংস্কারের উদ্যোগ শুধু সরকারের নয়, বাংলাদেশের সব নাগরিকের, এমনটা উল্লেখ করে আলী রিয়াজ জানান, সংস্কারের সাফল্য নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছ থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসেছে। 24-এর গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে দেশের মানুষ। এদিকে মধ্যাহ্নভোজের বিরতিতে এক ছোট্ট ব্রিফিংয়ে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর করার প্রস্তাব জানিয়েছে জামায়াত ইসলামী। সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। বৈঠকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সহ 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার খবর। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সরাসরি যাচ্ছে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায়।
সরাসরি যুক্ত ছিলাম ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। দুপুরের সময় আরও থাকছে। গাজীপুরে বন বিভাগের জমি উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, ৫৬টি অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদ, ৪ একর বনভূমি দখলমুক্ত। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের ধীর গতিতেও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতারা। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানিয়েছে বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে এক যুগের বেশি সময় ধরে আন্দোলনে বিএনপি। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ডক্টর ইউনূসের কাছে আগামী নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন হয়। বিএনপি নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় ও দেশ রক্ষায় দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। দেশে ওই ফ্যাসিবাদ ফিরে আসবে না, ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না কারা বাংলাদেশ চালাবে। এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন, এটা কথা বলতেই পারে। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হচ্ছে, কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে আর আমাদের নেতাকর্মীর নামে মামলা ৬০ লাখ। সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। মোটা দড়ির মধ্যে গোটা জাতি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বৈশাখের প্রখর রোদে পড়ছে মাঠঘাট, তীব্র গরমে ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। অসহনীয় গরম উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের, তবে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকেই। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গ্রীষ্মের আকাশে গনগনে সূর্য, চড়ছে তাপমাত্রার পারদ, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখের খরতাপে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। অসহনীয় গরম উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। খেটে খাওয়া এসব মানুষের নাভিশ্বাস অবস্থা। একটু স্বস্তি পেতে রাস্তার পাশেই বিশ্রাম নেন কেউ কেউ। পিপাসা মেটাতে অনেকে ছুটছেন শরবত কিংবা ডাবের দোকানে। ঘরেও থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না, প্রচুর গরম। গরমে অনেক খারাপ অবস্থা দেখা যাচ্ছে, উপরে রোদের তাপ, নিচে হচ্ছে যে রাস্তার তাপ। হাঁটতে গেলে ফসা পড়ছে মনে হচ্ছে পায়ের, এই ধরনের। অনেকদিন ধরে বৃষ্টিও নাই, মানে মেঘলাও হয় না, যে পরিমাণ গরম। গরমের দাপটে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকেই। প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা চলতেছে কিছুদিন থেকে। গরমটা এক্সেস বেশি হয়ে গেছে, এই জন্য রোডে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে। ছাতা ক্যারি করতে হচ্ছে, আবার হচ্ছে পানির বোতল ক্যারি করতে হচ্ছে। প্রায় হচ্ছে ক্লাসে যাচ্ছি তো অনেক ঘেমে যাচ্ছি। দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, যেমন ক্লাসরুমে যদি আমরা যাই, গরমের কারণে ক্লাসরুমে আমাদের ব্যাঘাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। 55% আর্দ্রতা বেশি হয়, গরম অনুভূত হচ্ছে প্রচন্ড আকারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম অব্যাহত থাকবে। মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। গরমের আরও খবর জানাতে রাজশাহী নগরের সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে।
গেল 3 থেকে 4 দিন ধরে পদ্মাপাড়ের নগরী রাজশাহীতে প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে কিন্তু হাঁসফাঁস করছে নগরবাসী। বিশেষ করে গত 24শে এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 39.0 সেলসিয়াস এবং ঠিক 25শে এপ্রিল তার পরদিনও কিন্তু 39.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকেও কিন্তু এই তাপমাত্রা 39.1 ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তারা বলছেন যে গরমের যে তীব্রতা সেটি আসলে এখন কিন্তু আরও বাড়তে থাকবে। বৃষ্টি না হলে এই গরমের যে তীব্রতা সেটি আসলে কমার কোনো সম্ভাবনা নেই বলে এমনটি কিন্তু বলছিলেন। আপনারা দেখছিলেন যে কিছুক্ষণ আগে বিশেষ করে রাজশাহী সিটি কলেজের পক্ষ থেকে কিন্তু এখানে বিভিন্ন পানি, এখানে তারপরে জুস এবং এখানে স্যালাইন বিতরণ করা হচ্ছে। এভাবে কিন্তু তারা আজকে বেশ কয়েকটি পয়েন্টে এই খাবার, পানীয়, জুস এবং স্যালাইন তারা বিতরণ করেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু শুরু করেছেন। পাশাপাশি আমরা বিভিন্ন যে শরবতের দোকানগুলো দেখছি, বিশেষ করে ডাবের দোকান, তরমুজের দোকান, এই দোকানগুলোতেও কিন্তু আগের চেয়ে অনেক বেশি মাত্রায় সাধারণ মানুষের ভিড় বেড়েছে, মূলত এই গরমের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে। আমরা কথা বলছিলাম এই ছাত্র সংগঠনগুলোর সাথে। তারা যেটি বলছেন যে আসলে তারা এটি করছেন সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে সেখান থেকে তারা যেন কিছুটা হলেও পরিত্রাণ পায়, সেই জন্য আসলে তারা এই কাজটি আসলে তারা করে যাচ্ছেন তাদের ক্ষুদ্র প্রয়াসে, এবং সেটি কিন্তু তারা প্রতিদিনই অব্যাহত রাখবে এমনটাও আসলে তারা বলা হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও আমরা দেখেছি নগরের বিভিন্ন পয়েন্টে এভাবে কিন্তু তারা শরবত, পানি এগুলো বিতরণ করছেন, এবং সাধারণ মানুষের কিছুটা হলেও কিন্তু এর মধ্য দিয়ে কষ্ট লাঘব হচ্ছে এমনটাই আসলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গরমের যে তীব্র গরমের যে বাড়তি সেটি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। এদিকে গরমে লোডশেডিং সীমিত রাখার চেষ্টা চলছে, সেজন্য বাড়তি এলএনজি ও পর্যাপ্ত কয়লা সহ অন্যান্য জ্বালানি আনা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীর বিদ্যুৎ ভবনে FERB আয়োজিত জ্বালানি সংকট থেকে উত্তরণ বিষয়ক সেমিনারে তিনি কথা জানান। এ সময় তিনি আরও জানান, বিগত সরকারের রেখে যাওয়া জ্বালানি খাতের বকেয়া পরিশোধকে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। আপনারা দেখছেন অলরেডি 16,000 মেগাওয়াট উৎপাদন হয়েছে, সেখানে 179 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। তো ওই জন্য আমরা এটা চেষ্টা করব। এটা একটা জিনিস। আরেকটা জিনিস, আমরা কিন্তু আমাদের যে প্রজেকশনে আছে সেটা 18,000 হবে। তা আমরা বাড়তি এলএনজি আনার চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে যে কোলগুলোর জেনারেশন করার চেষ্টা করছি। 1 মাসের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার শুনানি শেষ করার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। শুনানি শেষে 7 দিনের মধ্যে ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। তাদের অভিযোগ, বিচারিক কার্যক্রমের ওপর এখনও প্রভাব খাটাচ্ছে পলাতক ফ্যাসিবাদীরা। এ সময় বৈষম্যহীন ন্যায় বিচারের দাবি জানান তারা। আইন উপদেষ্টার সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, সিনহা হত্যা মামলার রায় এদিক সেদিক করতে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এই যে ফাঁসির রায়টা আছে এটা যদি বহাল থাকে, 7 দিনের মাথায় ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির যে দণ্ডাদেশ, এই দণ্ডাদেশটা হচ্ছে কার্যকর করতে হবে। আমরা বিশ্বাস করি যে হলো বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং এই দেশের প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে। যে বা যারা জনগণকে, সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একদম ক্লিয়ার কাট কথা যে আপনি সেখানে স্টপ, সেনাবাহিনী ফেরত চলে যায় তার ব্যারেকে। কালকে যে দেশের আইন শৃঙ্খলা অবনতি হবে সেটার দায় আপনাকে নিতে হবে। নিয়মিত যাতায়াত গুলশান বনানীর 5 তারকা হোটেলে ব্যবহার করেন 1.5 লাখ টাকার ঘড়ি। 6 বছরের ব্যবধানে অন্তত মানি লন্ডারিং করেছেন 22 কোটি টাকা, আর অবৈধ সম্পদ অর্জন করেছেন প্রায় 4 কোটি টাকা। এমন অভিযোগ LGEDর জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী রাশেদুল আলমের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে এই দুর্নীতি উঠে আসায় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্ট।
রাশেদুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী। ঘুষ দুর্নীতির অভিযোগে সম্প্রতি আলোচনায় এসেছেন। ডাচবাংলা ব্যাংকে রাশেদুল ও তার স্ত্রী শিক্ষিকা অপর্ণা রানী দাস হঠাৎ 10 কোটি টাকা জমা ও উত্তোলন করায় গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের নামে দুদক। বেরিয়ে আসে 50,000 টাকা বেতনের চাকরিজীবী রাশেদের বিলাসী জীবনের গল্প। দুদকের অনুসন্ধানে উঠে আসে 5 তারকা হোটেলে নিয়মিত যাতায়াত করতেন রাশেদ, ব্যবহার করতেন 1.5 লাখ টাকার ঘড়ি। অন্তত 22 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন রাশেদুল দম্পতি। শেয়ার বাজারে আছে প্রায় 4 কোটি টাকার বিনিয়োগ। বসুন্ধরা আবাসিক এলাকায় 4 কাঠা জমি কিনে 6তলা বাড়ি নির্মাণের নকশাও তৈরি করেন রাশেদুল। স্ত্রী কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকা হলেও তার অবৈধ সম্পদ 60 লাখ টাকার বেশি। এই দম্পতির বিরুদ্ধে 4.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় 2টি মামলা করতে যাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদারদের যোগসাজশে লুটপাটে জড়িত প্রকৌশলীদের একটি অংশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দুদকের সাবেক এই মহাপরিচালকের। পার্সেন্টেজের ভাগ নিচের থেকে উপর পর্যন্ত যায়, এটা একটা বড় কারণ, এবং ঠিকাদারদের সাথে তারা আপনার আতাত করে ফেলে। দুর্নীতির মাধ্যমে সম্পদ যে অর্জন হচ্ছে সেইগুলো যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না যায়, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা না যায়, এই দৃষ্টান্তগুলো যদি না দেখানো যায়, তাহলে কিন্তু এই প্রবণতাটা থেকেই যাচ্ছে এবং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিযুক্ত রাশেদ স্ত্রীসহ নিউজিল্যান্ডে শিক্ষা ছুটিতে থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে রাশেদুলের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে বন বিভাগের জমি উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সকালে শ্রীপুর উপজেলার তালতলী, পেলাইদ ও সাইটালিয়া গ্রামে যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে যায় বন বিভাগ। এ সময় অবৈধভাবে গড়ে তোলা 56টি বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। দখলমুক্ত করা হয় 4 একর বনভূমি। কর্মকর্তারা জানান, গত বছরের 5 আগস্টের পর এ অঞ্চলের বনভূমি দখল করে অনেক স্থাপনা গড়ে তোলা হয়েছে। নির্বিচারে কাটা হয়েছে বনের গাছপালা। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে বাকি বনভূমিও দখলমুক্ত করা হবে বলে জানানো হয়। আগামী বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতার চেয়ে বড় চ্যালেঞ্জ হবে 57টি খাল নালায় পড়ে প্রাণহানি ঠেকানো। অরক্ষিত হওয়ায় সেগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত 8 বছরে মারা গেছেন 11 জন। এরই মধ্যে সিডিএ ও সিটি কর্পোরেশন স্থায়ী ও অস্থায়ীভাবে নির্মাণ করেছে সুরক্ষা দেয়াল। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সিএনজি অটোরিকশা উল্টে কিংবা পা পিছলে ঘটছে প্রাণহানি। খাল ও নালার উভয় পাশ অরক্ষিত হওয়ায় পরিণত হয়েছে মরণ ফাঁদে। নগরীর 41টি ওয়ার্ডের 57টি খাল ও ছোট বড় নালায় চলছে জলাবদ্ধতা নিরসনে নির্মাণ কাজ, কিন্তু উভয় পাশে নিরাপত্তা দেয়াল না থাকায় আতঙ্ক আর ভয়ে চলতে হয় পথচারীদের। জলাবদ্ধতা প্রকল্পের সাথে যারা জড়িত ওনাদেরও দায়বদ্ধতা আছে। তবে বর্তমান সম্প্রতি আমরা দেখছি যে সিটি মেয়র সিডিএ মিলে বেশ কিছু উদ্যোগে ভূমিকা পালন করেছে। তবে সিডিএ বলছে, বর্ষায় প্রাণহানি ঠেকাতে তাদের দায়িত্বে থাকা 36টি খালের মধ্যে 19টিতেই ইতিমধ্যে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে। এই যে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে ড্রেন এবং খালের পাশে, ফেন্সিং দিয়ে আমরা রোধ করব। এদিকে বর্ষা মৌসুমকে সামনে রেখে 57টি খালের উভয় পাশে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করছে সিটি কর্পোরেশন। নগরীকে 6টি জোনে ভাগ করে 6 জন ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে দায়িত্ব। তারা সেখানে সর্ট আউট করছে, তাদের আইডেন্টিফাই করে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। অ্যাকর্ডিং টু রিপোর্টস আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। 2017 সাল থেকে এ পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে 11 জনের। গত 1 সপ্তাহ আগে এই হিজলা খালে পড়ে 6 মাসের এক শিশুর মৃত্যু হয়। এরপর থেকে জলাবদ্ধতা প্রকল্প চলমান থাকায় এই খালটির মতো নগরীর 41টি ওয়ার্ডের খালগুলোতে এরকম বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির 3য় সমাবর্তনে বক্তব্য দেন
রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বনজ সম্পদ সংরক্ষণ ও টেকসই পরিবেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখা সময়ের দাবি। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনে সীমাবদ্ধ না থেকে সাহসী, চিন্তাশীল ও ন্যায়পরায়ণ মানুষ হওয়ার পরামর্শ দেন। আজকে আমরা যদি দেখি, এটাও কিন্তু একটা ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। এটা একটি অশনির সংকেত। এখনই আমাদের নজর দিতে হবে ছেলেরা যেন বেশি পিছনে না পড়ে যায়। আমাদের দায়িত্বজ্ঞানীর উন্নয়নের যে বোঝা, হয়তো আপনাদেরকে বহন করতে হবে। তাহলে আপনাদেরকে কোনটা উন্নয়ন, কোনটা উন্নয়ন না, সেটা বুঝে টেকসই উন্নয়নের পথে যেতে হবে। কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ কামাল ও উপ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, শিগগিরই সার্চ কমিটি গঠন করে 2টি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। এর আগে কুয়েট শিক্ষার্থীদের দীর্ঘ 65 দিনের আন্দোলন এবং 58 ঘন্টার অনশনের পর তাদের দাবি পূরণ করে বুধবার রাতে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দেয় সরকার। যুগ পাল্টায়, বদলে যায় প্রযুক্তি, তারপরও ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকে অনেক কিছুই। তেমনি এক প্রযুক্তি টিএনটি সার্ভিস বা ল্যান্ডফোন। হারিয়ে যেতে বসা এই সেবার প্রয়োজন অনেকাংশেই ফুরিয়েছে আধুনিকতার ভিড়ে। যে অল্প কটি জায়গায় ল্যান্ডফোন সার্ভিস টিকে আছে, সেখানেও নিরবচ্ছিন্ন সেবা দিতে পারছে না এক সময়ের যোগাযোগের অন্যতম এই মাধ্যমটি। স্বাস্থ্যসেবা সম্প্রচার থেকে শুরু করে সরকারি বেসরকারি বহু অফিসে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের। সিফাত শাহরিয়ারের ছবিতে মনির হোসেনের রিপোর্ট। একসময়ের পরিচিত এই শব্দ এখন শুনতে পাওয়া যায় কালে ভদ্রে। একটা সময় যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টেলিফোন ছিল ঘরে ঘরে, তবে কালের বিবর্তে আজকের চিত্রটা ভিন্ন। বর্তমানে মুঠোফোন জীবনের এতটাই অবিচ্ছেদ্য যে সেই দাপটে যেন হারিয়ে গেছে ল্যান্ডলাইন টেলিফোন। তবে এই সেবা নিশ্চিহ্ন হয়ে গেছে তেমনটা বলার সুযোগ নেই, যে কারণে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, হাসপাতাল, রেস্তোরাঁ সহ অনেক বাসাবাড়িতে এখনও ব্যবহৃত হয় ল্যান্ডলাইনের এই টেলিফোন। তবে ব্যবহারকারীর সংখ্যা কমলেও ভোগান্তি কমেনি। কদিন পরপরই বিচ্ছিন্ন হয়ে যায় টিএনটি লাইন, ফলে বিপাকে পড়তে হয় গ্রাহকদের। অভিযোগের পর লাইন ঠিক করা হলেও 2-1 দিন না যেতেই আবারও একই ভোগান্তি। এই যেমন রাজধানীর হাতিরপুল, বাংলা মোটর, কাঁঠালবাগান এলাকার ব্যবহারকারীরা এই ভোগান্তিতে পড়ছেন নিয়মিত। মূল সমস্যাটা হচ্ছে ভিউয়ার্সরা আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারে না। আরেকটা সমস্যা হয়, রিপোর্টাররা যখন লাইভে থাকে তখন আমাদের প্রোডাকশন টিম এবং আমাদের প্রেজেন্টার ওই টাইমে ওনার সাথে কিন্তু কমিউনিকেটটা কিন্তু করতে পারে না। প্রতিবারই ওনাদের কাছ থেকে আমরা আশ্বাস পাই যে স্থায়ী সমাধান হয়ে যাবে, আমরা করছি, দেখছি, কিন্তু তারপরেও তো আমরা এই প্রবলেম আমরা ফেস করছি রেগুলার বেসিসেই। এটার উপরে বেস করে আমাদের যেমন রাতের যে পেশেন্টগুলো বা দিনে 24 ঘন্টা যে পেশেন্টগুলো কল দেয় হটলাইনে, কিন্তু সেই হটলাইনটা যদি আমাদের ব্যাহত ঘটে তাহলে আমাদের সার্ভিস দিতেও সমস্যা হয়। আমরা প্রায় তাদের সাথে যোগাযোগ করি, ওনারা বিভিন্ন কজ দেখান যে ওনাদের লাইন কেটে দিচ্ছে বা আদার্স আরও টেকনিক্যাল প্রবলেম আছে, তো ওনারা দেখে ওই আপনার সমাধান করার চেষ্টা করেন। বারবার সংযোগ বিচ্ছিন্নের কথা স্বীকার করে বিকল্প হিসেবে স্থায়ী সমাধানের কথা জানায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL। কর্তৃপক্ষ জানায়, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সেবার স্থায়ী প্যাকেজ নিয়ে কাজ করছেন তারা। কিছু কারণ আছে হচ্ছে আপনার এখানে মানে চুরি জাতীয় জিনিসপত্র হয়, আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল আছে, অনেক সময় সিটি কর্পোরেশন থেকে আমরা পারমিশন পাই না, কিন্তু গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত সমাধানের জন্য এটা ওভারহেড করে আমরা লাইনটা চালু করে দিই, যাতে গ্রাহক কোনো আমাদের টেলিফোন সেবাটা বঞ্চিত না হয়। যে গ্রাহকের সমস্যার সম্মুখীন হচ্ছে, ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা ওনাদের কপারের পরিবর্তে বর্তমান যে দ্রুতগতির যে ইন্টারনেট, টেলিফোন প্লাস ইন্টারনেট, এই সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এছাড়া সারা দেশে গ্রাহকদের উন্নত সেবা দিতে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি গঠন করেছে র্যাপিড রেসপন্স টিম, যারা সংযোগ ভোগান্তি নিরসনে দিনরাত সেবা দেবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
দেশে বাড়ছে ক্যান্সার রোগী ও চিকিৎসা ব্যয়। উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির পর খরচ বাড়বে আরও। এমন শঙ্কা থেকেই ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহজ ও সুলভ করতে বায়োটেক পদ্ধতি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে তা সফল করতে সরকারের নীতি সহায়তা চান তারা। দেশে দিনে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন গড়ে 458 জন আর মারা যাচ্ছেন 319 জন। ওরাল ব্রেস্ট সহ কমপক্ষে 32 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিসংখ্যানটি তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসাকে সহজ ও সুলভ করতে বায়োটেক প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো, যে প্রযুক্তিতে জীবাণু বা কোষ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহার করা হবে চিকিৎসায়। কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকে। অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারেই অ্যামাইনো অ্যাসিড, ইটস অ্যান অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা মাংস খাই সেটা স্পেশালাইজ ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয়। উদ্যোক্তারা বলছেন দেশে ওষুধের চাহিদার প্রায় 98% পূরণ করে রপ্তানি বাজার ধরলেও উদ্ভাবনে এখনো পিছিয়ে তারা। এর মধ্যে আবার উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় বিদেশি ওষুধ উৎপাদনে মেনে চলতে হবে পেটেন্ট গাইডলাইন, যা বাড়াবে খরচও। এ অবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে নীতি সহায়তা চান তারা। ওয়ান ফার্মা হলো ক্যান্সারের একটা প্ল্যান্ট করলো, একটা অত্যাধুনিক প্ল্যান্ট, অনেকগুলা দেশের সঙ্গে দেশে একটা এক্সপোর্ট করার মতো এমইউ হয়েছে। মাস পিপল যেন একটু বেটার দামে, একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসায় বিদেশি ওষুধের নির্ভরতা কমলে সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন দেশের মানুষ। এর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। ক্যান্সার বা এই ধরনের যে জটিল ধরনের ওষুধ লাগে যেগুলোতে সাধারণ ওষুধ দিয়ে হয় না, সেগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি। সরকারিভাবে এই উদ্যোগগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত, রপ্তানি করে যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1.5 শতাধিক কারখানায় 5000 ব্র্যান্ডের 8000-এরও বেশি ওষুধ উৎপাদন করে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে একসঙ্গে 5 শিশুর জন্ম দিলেন এক নারী। চট্টগ্রাম মেডিকেলের 32 নম্বর ওয়ার্ডে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবে জন্ম হয় তাদের। এই খবর পেয়ে সন্তানদের দেখতে দেশে ছুটে এসেছেন প্রবাসী বাবা। শাখাউদ্দিপুর ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। একসঙ্গে হাত নেড়ে খেলছেন ফুটফুটে 5 শিশু, সবাই একই দম্পতির সন্তান। স্বাভাবিক প্রসবে জন্ম হয়েছে তাদের। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেলের 32 নম্বর ওয়ার্ডে ভর্তি হন মা রিক্তা। ওই দিনই জন্ম দেন 2 ছেলে আর 3 কন্যা শিশুর। 5 শিশুর জন্মের খবর পেয়ে পরদিনই বিদেশ থেকে ছুটে আসেন বাবা। নর্মালে এখানে ডেলিভারি হয়েছে, ছেলে 2টা, মেয়ে 3টে। মেয়েরা ভালো নাই তেমন, ছেলেরা একটু ভালো আছে। দোয়া চাই দেশবাসীর কাছে, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করো, তারা যেন সুস্থভাবে থাকে, তারা যেন সুস্থভাবে এখান থেকে বের হতে পারে। 5টা বাচ্চায় যেন আমি যেন বাসায় নিয়ে যেতে পারি। রিক্তা আশরাফুল দম্পতির বাড়ি ফেনীর 10 নম্বর গোপাল ইউনিয়নে। তাদের 5 বছরের এক মেয়ে সন্তানও রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে দেশের বিভিন্ন দরগাহ, মাজার, খানকাহ শরীফ ও বিভিন্ন পীরের অনুসারীরা। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের সামনে ট্রাকের উপর মঞ্চ বানিয়ে সংহতি সমাবেশ করেন তারা। রাজধানীর গোলাপবাগ মাঠে প্রশাসনের অনুমতি না থাকায় আহলে সুন্নত ওয়াল জামায়াতের সমর্থকরা হাইকোর্টের সামনে জড়ো হন। সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সার্ক ফোয়ারার গোল চত্বরের সামনে স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় ফিলিস্তিন ও ভারত সহ সারা বিশ্বে মুসলমানদের উপর চলা নির্যাতনের নিন্দা জানান তারা। পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। শনিবার এমন খবর প্রচার করে দেশটির বিভিন্ন গণমাধ্যম। ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার খবর, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয় গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও।
দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন। বলেন ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে। কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো। আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও। তারা নিজেরাই সমাধান বের করে নেবে। তবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে খোদ উত্তেজনা বাড়িয়ে চলেছে দুই দেশই। শুক্রবার সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল। পরে হুঁশিয়ারি দিয়ে বলেন সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান, এজন্য ব্যবস্থা করছেন তারা। এর আগে ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে সেটিকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুন জুলাইয়ে আসছে ইসলামী দলগুলোর নতুন জোট। স্বচ্ছ নির্বাচন চায় জামায়াত। রাষ্ট্র সংস্কারের সুযোগ যাতে বেহাত না হয় সজাগ থাকার আহ্বান ঐক্যমত্য কমিশনের। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলেও বিএনপি নেতাকর্মীদের কেন নয় প্রশ্ন রিজভির। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষের ঢল। অংশ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। ভক্ত সমর্থকদের অশ্রুসিক্ত শ্রদ্ধা। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।